আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, সে এখন বিপর্যয়কর অবস্থায় আছে। এখন এই বিপর্যয় নিঃসন্দেহে সে কাটবে কিভাবে? বাংলাদেশের রাজনীতিতে এগুলো তো মাথায় থাকে না, কে কি করছে। এই যে শেখ হাসিনা যে 18-17 বছরে কি করেছে, এগুলো মুছে যাবে কেন? এগুলো মুছে যাবে যে ডক্টর ইউনূসের দুঃশাসনের জন্য। তোমরা সবাইকে বানাই দিচ্ছ, ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছ। তাহলে এইরকম ফ্যাসিস্ট খুঁজতে খুঁজতে তাহলে জগতে তো ফ্যাসিস্ট শব্দটা এত ফালতু হয়ে যাবে, এবং সবগুলো দোষর হয়ে যাবে 2 দিন পর পর। এত বাংলাদেশের তারকারা সব দোষর, খান, সাকিব আল হাসান থেকে শুরু করে, জয়া থেকে শুরু করে। তো তাহলে আর থাকে কে? দোষরের বাকি থাকে কে? তো সবই তো দোষর হয়ে যায়। শুধু এই টোকাইগুলো লিখবে, আনিস আলমগীর ব্যাংক অ্যাকাউন্টের, কামালের ব্যাংক অ্যাকাউন্ট করলে এরা টাকা পায় কোথায়? এরা কথা বলে কি করে? এরা খায় কি করে? মানে ভাবখানা এমন যে আমরা গরিব ছিলাম, তোদের মতো হাঁসের মাংস খাইতে তো আমরা নতুন করে যাচ্ছি না, আমরা তো আগে থেকেই যেতাম। এই টোকাইগুলা এরা কারা, মানে কারা করছে? আনিস আলমগীর এটা ক্লিয়ার করে নেই, আপনি কি উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন? নাহিদ না, ওনার নাম কি? আসিফ সেখানে গিয়েছিল হেলমেট পরে। হেলমেট পরে ইয়েতে মোটরসাইকেলে করে একজন উপদেষ্টা কেন মোটরসাইকেল করে হেলমেট পরে ওইখানে যাবে? আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন গরিবদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল, পুলিশ সেই সমস্ত খিচুড়ি পর্যন্ত নিয়ে গেছে, এবং রিক্সাওয়ালাদের ফিটাচ্ছে। 32 নম্বর কাছাকাছি আমি থাকি, 32 নম্বরে যে ফুল দিতে যাচ্ছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, বলছে না জুলাই রাখলেই হলো। উনি বিপ্লবী হয়ে গেছে। 30 তারিখে লাল করেছিল ফেসবুক প্রোফাইলটা, আর 3 তারিখে ইয়েতে গিয়েছিল, শহীদ মিনারে গিয়েছিল, ওই একটা ছবি পাইছে, ওইটাই জুলাই রাখছে। এখন তো ফেসিস্ট, এখন এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে এদেরকে ধরো, এরা জেলে যায় না কেন? মতামত দেওয়ার ক্ষেত্রে এখন তো সবচেয়ে ডেঞ্জারাস অবস্থা এই দেশে এখন। আগের আমলেও যে মত আপনি সহজে দিতে পেরেছেন তা না, কিন্তু আপনাকে ওই সময় বলেছে হয় বিএনপির লোক, জামাতি, এই জাতীয় ইয়ে হতো। এখন তো ফেসিস্ট, এখন এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে এদেরকে ধরো, এরা জেলে যায় না কেন? এদেরকে ওই প্রদর্শনী করে, যেটা আপনি উদাহরণ দিচ্ছিলেন যে জুতা মারো, মানে অহেতুক কতগুলো কাজ শুরু হয়ে গেছে আর কি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে যারা একসময় বলতো যে এদেশে মত প্রকাশের স্বাধীনতা নাই, মত প্রকাশ করা যাচ্ছে না, তারাই আবার এখন মত যারা প্রকাশ করছে তাদেরকে গলা টিপে ধরার জন্য বলতেছে। তাদেরকে কিভাবে হেনস্থা করা যায় সেটা নিয়ে তাদের মাথা ব্যথা। যারা একসময় বলতো যে সরকার কথা বলতে দেয় না, হ্যাঁ, এই সরকারের আমলে আজাদ পাশে বসেছে বলছে না যে আমাদেরকে কথা বলতে কেউ বাধা দেয়নি, কথা বলতে দিচ্ছে। কথা বল, সরকারের তরফ থেকে কোনো ইয়ে নাই। আগে যে সংস্কৃতি ছিল ডিজিএফআই, এনএসআই তরফ থেকে বাধা যাইতো, ব্যক্তি পর্যায়ে শুরু হয়ে গেছে। মালিকরা নিজেরাই ডাকে না, নিজেরা ভয়ে মরে, কারণ ওদেরকে মব চলে এসছে। যেটা আমি আজকেও বলছিলাম যে এক জায়গায় যে সরকার নয় বা সরকারের এজেন্সিগুলো নয়, এখন মত প্রকাশ করার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জুলাই নাম দিয়ে সরকারের ছত্র ছায়া দেখিয়ে কতগুলো ব্যাংকের ছাতার মতো অর্গানাইজেশন, মানে শুধু জুলাই রাখলেই হলো। উনি বিপ্লবী হয়ে গেছে। 30 তারিখে লাল করেছিল ফেসবুক প্রোফাইলটা, আর 3 তারিখে ইয়েতে গিয়েছিল, শহীদ মিনারে গিয়েছিল, ওই একটা ছবি পাইছে, ওইটাই জুলাই রাখছে। 17 বছর কি করেছে তার কোনো কিছুই নাই। এখন তারা লোক খুঁজতেছে, স্বৈরাচারের দোষর খুঁজতেছে, নিজেদের অপকর্ম ঢাকার জন্য এগুলা তাই করছে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বয়ান তৈরি করছে, সাংবাদিকতার বিরুদ্ধে বয়ান তৈরি করছে, এবং দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু টোকাই সাংবাদিকও এখানে যুক্ত হয়েছে, যেগুলোকে আপনি কখনো কোথাও দেখেন নাই আগে। এখন এগুলা বিরাট সাংবাদিক হিসেবে আবির্ভূত হয়েছে আপনাকে ট্যাগ দেওয়ার জন্য। এ তো এর দালাল, এ তো ওর দালাল। কিন্তু ও নিজে বুঝতেছে না যে সে যেটা করছে সেটা আরেকটা স্বৈরাচার, সে যেটা করছে সেটা হচ্ছে আরেকটা ফ্যাসিস্টের ইয়ে, সে যেটা করছে সেটা হচ্ছে শেখ হাসিনাই তাই করতো, বা আওয়ামী লীগের লোকজনই এভাবে ট্যাগ দিত। তাহলে আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের সংস্কৃতি থেকে এরা বের হতে পারে নাই, বরং এরা সরকার তো করছে না আমি বলছি যে, বরং এরা আরো উচ্চ মাত্রায় গিয়ে সেই সমস্ত কর্মকাণ্ড করছে। এবং তাদের এই কর্মকাণ্ড যে ওরা এত গর্দভ, তারা এটুকু বুঝতেছে না যে গর্দভ। আমি এই জন্যই বলছি যে মনে করেন আমি কথা বলতে পারছি, মাসুদ কামাল কথা বলছে, আব্দুল তুষার কথা বলছে, আরো অনেকে কথা বলছে, আপনার অনুষ্ঠানে এসে অনেকে মন খুলে কথা বলে যাচ্ছে। এই যে কথা বলাটা, এই কথা বলার ক্রেডিট কার কাছে যাচ্ছে? সরকারের কাছে যাচ্ছে। ডক্টর ইউনূস খুব স্পষ্টভাবে দেখাতে পারবে যে আমরা যদি গলা টিপে ধরতাম তাহলে আনিস আলমগীর কথা বলছে কি করে, মাসুদ কামাল কথা বলছে কেন, তুষার কথা বলছে কেন, আজিজ কথা বলছে কেন, উদাহরণ অনেক আছে। এরা তো এটুকুও বুঝে না যে আমরা কথা বলতে পারে সেটা সরকারের ক্রেডিট, এবং সরকারের মধ্যে থেকেও কিছু আছে এগুলো বলতে পারে না। এরা কয়েকজন হুমকি দেয় যে আনিস আলমগীরের ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হোক।
এই টোকাইগুলা আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন, এই টোকাইগুলো লিখবে আনিস আলমগীরের ব্যাংক অ্যাকাউন্টের, কামালের ব্যাংক অ্যাকাউন্ট করলে এরা টাকা পায় কোথায়, এরা কথা বলে কি করে, এরা খায় কি করে, মানে ভাবখানা এমন যে আমরা গরিব ছিলাম। আমি তো 2টা চাকরি করছি সবসময়, বাপেরও কিছু আছে, তো আমরা আমাদের লাইফ তো আগে থেকে এভাবেই লিড করতেছি, নতুন করে তো আমরা আপগ্রেড করি না কিছু। তোদের মতো হাঁসের মাংস খাইতে তো আমরা নতুন করে যাচ্ছি না, আমরা তো আগে থেকেই যেতাম। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজে তোদের এখন শখ হয়েছে তোরা যা, তোদের লোকজন যাক। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অন্যকে কটাক্ষ করা, অন্যকে ধরা, এই যে এখন যেখানে ধরা সেখানে ধরে না। ডক্টর ইউনূস ক্ষমতায় এসে বললেন যে আমরা যাদের আমাদের পরিষদের সম্পদের হিসাব দেব, কিন্তু আজকে 1 বছর পার হয়ে গেল। দেবপ্রিয়, আমি কালকে দেখলাম যে দেবপ্রিয় তাদের খুবই প্রিয় ভাই, সে দেবপ্রিয় বলছে যে এইটা বড় এক ধরনের বড় খেলাফ। ডক্টর ইউনূস কত সম্পত্তি তার আগে ছিল, এখন কত, তার সেই সমস্ত ওই আসিফ বা আদার্স এই ধরনের লোকজন যেগুলো এখন ফুলে ফেঁপে অনেক বড় হয়ে গেছে, তাদের আগে কত ছিল এখন কত, আমরা তো সেগুলো জানতে পারছি না, তারা 1 বছরও দেয় নাই। কিন্তু এটা প্রশ্ন করার দায়িত্ব কার? নাগরিক হিসাবে অনেকে। হ্যাঁ, কিন্তু নাগরিক হিসেবে আপনি সেই প্রশ্ন করতে পারেন, কিন্তু এই জায়গা শেষ করে দিচ্ছি। নাগরিক হিসাবে যে প্রশ্ন করার, তারা সরকার কেন এটা দেয় নাই, ডক্টর ইউনূস আপনি কেন তা আপনার হিসাব দেন নাই, আপনার পরিষদ কেন হিসাব দেন নাই, যেটা দায়িত্ব ওদের সেটা নিয়ে প্রশ্ন করছেন না, আমাকেই প্রশ্ন করছে আনিস ভাই আপনি কি পাবলিকলি বলবেন আপনার সম্পদ কত? আমি বলছি আমার পাবলিকলি যেটা বলা সেটা সরকারের প্রতিনিধি যারা আছে, এনবিআর আছে, তাদেরকে বলছি, তাদের কিছু আমাদের দেওয়া আছে। আই এম প্রাইভেট পারসন। তারা যদি মনে করে যে এরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালেই ফেসিস্ট হয়ে যায়, তাহলে ওদের মস্তিষ্কে যদি এটুকুই ঢুকে, তাহলে এটাতে তো বলার কিছু নাই, ওরা ওইভাবেই করছে। কিন্তু আমি যেটা আপনাকে এর আগে বলছিলাম যে আমাকে বা অন্যকে কিংবা আপনাকে কেউ তো এই কোশ্চেন করতে পারে না আপনার আয় কত, আপনার ব্যয় কত, অমুকটা। আমাদের তো সবার আগে কোশ্চেন করতে হবে সরকারকে। এটা ক্লিয়ার করে নেই, আপনি কি উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন? এই লোকগুলা যেগুলো এক সময় হাঁসের মাংস খাইতে পারে নাই, ওয়েস্টিনে যেতে পারে না, সোনাগাতে যেতে পারে না, এখন যাচ্ছে, কারণ অন্যদের দেখে ওদের জ্বলতেছে। এরা কারা কারা করছে? আমরা মনে করি যে সোসাইটিতে এই দরকার, ভেন্টিলেশনের জায়গা দরকার, যে রাজাকারদের বিরুদ্ধে ক্ষোভ, একটা যদি রাজাকার স্তম্ভ দেওয়া হইতো, ওখানে যে মাইরা আসো পিঠে আসো, ওই স্তম্ভের উপরে দিয়ে যাইতো, পাবলিক আর ধরে ধরে রাজাকার বানাই পিটাইতে হইতো না। তো এরকম স্তম্ভ থাকা দরকার। ওরা যেটা করেছে ওটা ওদের ক্ষোভ প্রকাশের জন্য করেছে, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নাই। কিন্তু ঝামেলা হচ্ছে ওই জায়গায় ওরা কাদেরকে করছে, তারা তো, এরা তো দোষর কেউ না, এরা তো জুলাইতেও বহুজন লিখছে, আমি নিজে তো জুলাইতে ছিলাম, তুষার ছিল, শাহেদ আলম ছিল, তোমরা সবাইকে বানাই দিচ্ছ, কি বলো, ফেসিস্ট বানিয়ে দিচ্ছ। তাহলে এইরকম ফেসিস্ট খুঁজতে খুঁজতে তাহলে জগতে তো ফেসিস্ট শব্দটা এত ফালতু হয়ে যাবে, এখন সবগুলো দোষর হয়ে যাবে 2 দিন পর পরে। এত বাংলাদেশের তারকারা সব দোষর। তো বাংলাদেশের যদি এতগুলো তারকা, শাকিব খান, সাকিব আল হাসান থেকে শুরু করে, জয়া থেকে শুরু করে, তো তাহলে আর থাকে কে, দোষরের বাকি থাকে কে? তো সবই তো দোষর হয়ে যায়। তো এই এদের মাথার মধ্যে যারা এটা করেছে তাদের মাথার মধ্যে ঢুকানো দরকার ছিল যে তোমরা সবাইকে দোষর বানাইও না, এটা করতে গেলে তোমাদের যে সেটাতে ব্যাঘাত ঘটছে। আনিস আলমগীর, আপনার সম্পর্কে একটা অভিযোগের জায়গা আছে যে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কথা বলে থাকেন। আপনার সাথে অভিযোগের জায়গা আছে ভারতের গোয়েন্দা সংস্থা আপনাকে টাকা দেয়। আপনার সাথে কথা আছে যে আপনি আস্তে আস্তে আসলে শুরুতে আওয়ামী লীগের ভীষণ সমালোচক ছিলেন, দিন গড়ানোর সাথে সাথে আওয়ামী লীগকে এখানে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আপনি একটা বড় ধরনের কাজে হাত দিয়েছেন, যা কিছু বলা হয়। এই অভিযোগের কি আপনার কোনো উত্তর আছে? এটা হচ্ছে মানুষের পারসেপশন। কেন হয় এগুলা? কারণ আওয়ামী লীগের পক্ষে কেউ কথা বলছে না, বা সরকারের সমালোচনা করলে যে সমালোচনা করে সেটা আওয়ামী লীগ যদি ক্রেডিট নিয়ে নিচ্ছে, আওয়ামী লীগ স্বাভাবিক নিবে যে ডক্টর ইউনূসের যখন সমালোচনা হয় তো সেটা তো তাদের ইয়েতে যাচ্ছে, দেখো আমরা কত ভালো ছিলাম, ইউনূস কত খারাপ, তো সেই ক্রেডিট তারা নেবে। সেই ক্রেডিট নিতে গিয়ে তারা দেখা যাবে যে আমার এমন কিছু কথা যেগুলো ইউনূসের বিরুদ্ধে গেছে সেটাকে তারা প্রচার করবে তাদের প্রচার মাধ্যমে। কিন্তু আমি আবার তাদের বিরুদ্ধে যে কথাগুলো বলছি, আমি যে বলেছি শেখ হাসিনার পদত্যাগ করা উচিত, আমি যে বলেছি শেখ পরিবারের এই দুর্বৃত্তদের সবার আগে বিচার করা উচিত, ওগুলো কিন্তু দেবে না, ওইগুলো কিন্তু কেটে রাখবে। যে মূর্খগুলো এগুলো আবার উদ্ভট হয়ে যায়, তাদের পুরোটাই দেখা উচিত, সবগুলো দেখা উচিত, তাহলে বুঝবে যে সমালোচনা মানে সমালোচনা, সেটা কে আমার এটা দেখার জন্য। এখন ডক্টর ইউনূস আছে বলে আমরা তার সমালোচনা করব, এখন এর পেছনে যারা ছিল তারা ক্রেডিট নেবে, শেখ হাসিনার দল ক্রেডিট নিতে পারছে, এটা যদি বিএনপি থাকতো তারাও এই ক্রেডিটের ভাগিদার হতো, জামাত থাকলে তারাও হইতো। এই দৃষ্টিভঙ্গিটা আমাদের নাই। এখন আরেকটা হচ্ছে যে কি জানি ওর ভারতের
দিয়ে। ভাই কই এরা আমার সাথে যোগাযোগ করে না কেউ, কারে টাকাটা কারে দিয়ে এরা বসে আছে, আবার অরিজিনাল জায়গায় আসতেছে না। আমার পথে কোথাও যে আপনি যে শুনেছেন কিছুটা হলে তো সত্য, নিচে পথে কেউ মেরে দিচ্ছে এটা, আপনি সেই মিসিং আপনার লিঙ্ক সাথে সরাসরি যোগাযোগ করলে টাকাটা নিতে সরাসরি করলে তো আমি পাইতাম। আমার তো একটা আচ্ছা, পাইতেন মানে নিতেন, হ্যাঁ? সরাসরি যোগাযোগ করলে নিতেন কিনা সেটা পরে ভাবতাম, ব্যাপার, আচ্ছা। কিন্তু কথা হচ্ছে যে 5 লাইনের কেউ মেরে দিচ্ছে, আপনি সেটা খুঁজে বের করেন ও কোন জায়গায় এটা চলে যাচ্ছে, তাহলে আমাদের বানাইছে। আর আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার আমার কোনো দরকার হচ্ছে না। আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল, সে এখন বিপর্যয়কর অবস্থায় আছে। এখন এই বিপর্যয় নিঃসন্দেহে সে কাটবে কিভাবে? বাংলাদেশের রাজনীতিতে এগুলো তো মাথায় থাকে না, কে কি করছে। এই যে শেখ হাসিনা যে 18-17 বছরে কি করেছে, এগুলো মুছে যাবে কেন? এগুলো মুছে যাবে যে ডক্টর ইউনূসের দুঃশাসনের জন্য, বা দুঃশাসন বলবো না, এই শব্দটা হলো কি, ব্যর্থ শাসনটা। ওনার যে ব্যর্থতা, ওনার পক্ষে যে একরাশ ভালোবাসা নিয়ে, আশা নিয়ে লোকজন এসেছিল, সে আশা যখন হয়ে যায়, তখন তো এর পেছনে যে আছে সে তাকেই বলে যে বুঝেন না আপনি। তারপরে ইউনূস সরকার ব্যর্থ হলে হাসিনা সরকার ফেরার মাঝামাঝি আর কোনো জায়গা নাই, কারোর কাছে ফেরার আর সুযোগ নাই না, তখন ক্রেডিট বেড়ে যায় তার। এই যে আপনি জানেন না যে বিয়ে করার পরে আমার তো আগের স্বামী ভালো ছিল, যে দ্বিতীয়বার বিয়ে হওয়ার পর যে স্বামীর কাছে যায়, সেই স্বামী যদি আবার পিটায়, তখন তো সে বলে যাবে আমার তো আগের স্বামী ভালো ছিল। ঠিক একই অবস্থা হয়ে গেছে, কারণ আগের স্বামীও যে খারাপ ছিল সেই উপলব্ধি এখন নাই, কারণ হচ্ছে যে আরেকটা আসে নাই তো। তৃতীয় স্বামী যদি আসে তখন বুঝতে পারবে যে ডক্টর মানে এই দ্বিতীয় স্বামী তো এর থেকে ভালো ছিল, হয়তো বুঝতে পারবে। বলতে চাচ্ছি আপনারা হাঁসকে যে একেবারে মানে ফালতু ইস্যু মনে করছেন, এটা ফালতু ইস্যুও না। কেউ হাঁস খেতে যেতে পারবে না? না, যেতে পারবে, কিন্তু ওনার যে অসংলগ্ন কথা এটা, কিন্তু হাঁস খাওয়ার যে বিষয়টা, হাঁস খাওয়ার নর্মাল না। হাঁস আপনি খেতে পারেন, সন্ধ্যায় যান, রাতে যান, খেয়ে আসেন, কিন্তু ওনার হাঁস খাওয়ার প্রসঙ্গ কখন এসছে? যখন ওনাকে বলা হলো যে যেই চাঁদাবাজির সঙ্গে জড়িত যে ছেলেটি স্টেটমেন্ট দিল, তাকে বানিয়ে দেওয়া হলো ইশরাক এটা করেছে, এবং সেই ছেলেটা বলল, নাহিদ না, ওনার নাম কি, আসিফ সেখানে গিয়েছিল হেলমেট পরে। হেলমেট পরে ইয়েতে মোটরসাইকেলে করে, একজন উপদেষ্টা কেন মোটরসাইকেল করে হেলমেট পরে ওইখানে যাবে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে হাঁস খাওয়ার যে বিষয়টা, সেই স্টেটমেন্ট কি দিচ্ছে, বলছে রাত গভীর হয়ে যায় আমার কাজ করতে করতে, ভোর রাতে যখন হয়ে যায় তখন আমি ওখানে হাঁস খেতে যাই, আর হাঁস যদি না পাই তখন আমি ওয়েস্টিনে চলে আসি। আপনি খেয়াল করে দেখেন, কথা হচ্ছে তার বাড়িতে নাকি এটা কাজ করার কোনো লোক নাই, মানে ওই সময় ইয়ে করে, এটাও তো একটা রং স্টেটমেন্ট। তার ওইখানে পাইক পেয়াদা আছে তাকে খাওয়ানোর জন্য, এবং সরকার থাকলেও একজন উপদেষ্টা কি হাঁস খেতে যেতে পারবেন না? আমি সেখানে আসতেছি, সরকার নিয়োজিত লোক কর্মজন আছে, মনে করে সবাই আছে, আমি আজকে বাইরে যাব, সে একজন তরুণ মানুষ, তার যাইতে পারে, কিন্তু তার স্টেটমেন্টটা হচ্ছে যে এটা নর্মাল ওয়েতে, সে বলছে যে নর্মালি যায়, সে নর্মালি যায়। একটা লোক ওইখান থেকে কেন নর্মালি ইয়েতে যাবে, যে নীলা মার্কেটে হাঁস খাতে যাবে রেগুলার, এবং সেখান থেকে না পেলে সে ওয়েস্টিনে যায়। এবং ওই দিন যে ওয়েস্টিনে গিয়েছিল, যে সেটা সে ভুলে গেছে যে আসলে এটা কোন দিন, ওই দিন যেদিন তার ছবি দেখা যাচ্ছিল বা তার ছবি দেখা গেছে, দাবি করা হচ্ছিল, মানে স্মৃতিশক্তি থেকে চলে গেছে। এই যে অসংলগ্ন কথাবার্তা, এই জন্যই মানুষ সন্দেহ করছে। হাঁস খাওয়ার প্রসঙ্গটা এই জন্য আসছে, ভাই আপনি নীলা মার্কেটে যে খেতে পারেন, আমি গেছি, আপনি গেছে, আমরা খেয়েছি, কিন্তু আপনি ওইখানে না পেলে আবার ওয়েস্টিনে চলে আসেন, আপনি আপগ্রেড করেন, আবার এটা অন্য কোথাও যান না, দল বেঁধে আপনি ওয়েস্টিনে যান। অবশ্যই অপরাধ নয়, কিন্তু আপনি আপনার স্ট্যাটাসের সাথে যায় কিনা সেটা দেখবেন। দেশ খাওয়াকে যারা ভুলে যায় তাদের কাছে হাঁস খাওয়া ইম্পর্টেন্ট হয়ে যায়। আমরা আওয়ামী লীগ তাহলে রিফাইন্ড হয়ে আসবে কিনা? হ্যাঁ, আমি চাই রিফাইন্ড হয়ে আসতে হবে, আওয়ামী লীগ সঠিক পথে আসতে হবে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের প্রয়োজন আছে, বিরোধী দল ছাড়া কোনো দেশ চলে না। এখন যারা আছে তারা একদলীয় এক মতের লোকজন আছে, সো এখানে আওয়ামী লীগ আসা দরকার আছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল, মুক্তিযুদ্ধকে সেভ করার জন্য আওয়ামী লীগের দরকার আছে, বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখার জন্য আছে। বাংলাদেশের জাতির পিতাকে যেভাবে অপমান করা হয়েছে 5 আগস্টের পর থেকে, তাকে দ্বিতীয়বার মৃত্যুর বরণ করতে হয়েছে, বলছে যে না, এটা তো শেখ হাসিনা নিজে তার মৃত্যু ডেকে এনেছেন, ওকে উনি মৃত্যু ডেকে এনেছেন, কিন্তু মৃত্যুটা তো আপনারাই নিশ্চিত করেছেন। তো সেই জায়গায় আজাদ বলছিল যে না, আমরা তো শোক প্রকাশও ইভেন বাধা দিয়ে নাই, দেওয়া হয়েছে, অনেক জায়গায় বাধা দেওয়া হয়েছে, যেখানে গরিবদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল, পুলিশ সেই সমস্ত খিচুড়ি পর্যন্ত নিয়ে গেছে, এবং এই রিক্সাওয়ালাদের পিটাচ্ছে। 32 নম্বর কাছাকাছি আমি থাকি, 32 নম্বরে যে ফুল দিতে যাচ্ছে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি।